র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ গুমের। আলোচনা উঠলো র্যাবকে ব্যান করে দেওয়া হবে। ব্যান্ডও হয়নি, তার রিফর্মও হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। ডিবি, সিটিটিসি, ডিজিএফআই প্রত্যেকের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের ব্যাপারে যে নেসেসারি রিফর্ম দরকার তা তো কিছুই করা হয়নি। তার মানে কি, এগুলো যদি থেকে যায় একইভাবে আগামীতে এই অপরাধের পুনরাবৃত্তি হওয়া সমূহ আশঙ্কা সবসময় থেকে যাবে। ইতিমধ্যেই এই নতুন বাংলাদেশে আবারও একটা গুমের ঘটনা ঘটেছে, যেটা কোস্ট গার্ড করেছে খুলনায় অথবা বরিশালে। তাহলে কি হচ্ছে, যে গুমের জন্য যে আইনটা করা হচ্ছিল সেটাকে আপনারা ল্যাপস করে দিলেন। তার মানে কি, আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই আইনগুলো না করার অর্থ হচ্ছে যে এই গুমের কালচার একদিন আবার ফেরত আসবে। ট্রানজিশনাল জাস্টিস আসলে কি? ট্রানজিশনাল জাস্টিস 5টি জিনিসের উপরে নির্ভর করে। প্রথমটি হচ্ছে যে ক্রিমিনাল প্রসিকিউশন। যারা এই অপরাধগুলো করেছেন, যারা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি সংগঠিত করেছেন, তাদের বিচার হতে হবে। এই বিচার সকল অপরাধীর বিচার করা সম্ভব না। হাজার হাজার অপরাধী আছে, সবার সম্ভব না। কিন্তু মূল কমন স্ট্রাকচারে যারা ছিল তাদের অবশ্যই বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা ট্রানজিশনাল জাস্টিসের 1 নম্বর শর্ত। তাহলে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারগুলো আছে সেই বিচারগুলো সম্পন্ন হতে হবে, তদন্ত সম্পন্ন হতে হবে, গুমগুলোর তদন্ত সম্পন্ন হতে হবে, বিচার সম্পন্ন হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ, কোনো ডিলে, কোনো গাফিলতি গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের ট্রুথ কমিশন। অনেকেই আওয়াজ তুলছেন যে আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী বাহিনী সবাই তার অপরাধ করে নাই, তাদেরকে সমাজে টিকিয়ে রাখতে হবে, তাদেরকে রাজনীতি করার বা বাঁচার অধিকার দেওয়া উচিত। সেটা যদি করতে হয়, সাউথ আফ্রিকান মডেলের কথা অনেকে বলেন। শর্ত হচ্ছে আগে ট্রুথ কমিশনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হতে হবে, এস্টাবলিশড হতে হবে যে এই অপরাধটা কে করেছে, কারা করেছে, কিভাবে করেছে। এই সত্য উদ্ঘাটিত হতে হবে। যারা অপরাধ করেছে তারা স্বীকৃতি দিতে হবে, আমরা অপরাধ করেছি, প্রধানগুলোর বিচার হয়েছে, আমরা ছোটোখাটো, আমাদের মাফ করে দেন। তারপরে ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসবে। কিন্তু এই ট্রুথ কমিশনের মাধ্যমে বাংলাদেশে কি আওয়ামী লীগের এই সমস্ত জিনিস প্রতিষ্ঠিত হয়েছে? সরকারি উদ্যোগে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে সেটাও তো এখনও সরকারিভাবে সেইভাবে পাবলিসাইজ করা, ডকুমেন্টেশন করা, সেই কাজগুলো তো হচ্ছে না। ডকুমেন্টেশনের মধ্যে ওই যে দি গ্রেট মাইগ্রেশন অফ এ ফ্যাসিস্ট পার্টি, পাশাপাশি আরেকটা ইতিহাসও কিন্তু ট্রুথ কমিশনের মধ্যে আসতে হবে। যে 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি যখন নদিয়ায় লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করে, তখন মধ্যাহ্ন বেলা লক্ষণ সেন মধ্যাহ্ন ভোজের জন্য রেডি হচ্ছিলেন। বখতিয়ার খিলজির 17 জন অশ্বারোহী পৌঁছে যাওয়া মাত্র খাবার ফেলে পেছন দরজা দিয়ে তিনি পালিয়ে যান। ঠিক 823 বছর পরে একইভাবে আরেক লক্ষণ সেনের উত্তরসূরি মধ্যাহ্ন ভোজের সময়, মধ্যাহ্ন ভোজ রেডি থাকা অবস্থায় পেছন দরজা দিয়ে পালিয়ে যান। এই যে ইতিহাসের দুটো গ্রেট এসকেপ, এইটাও আমাদের ট্রুথ কমিশনের মাধ্যমে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হওয়া উচিত। তাহলে ট্রুথ কমিশনের মাধ্যমে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ, গুম বাহিনী, তারা প্রত্যেকে যা যা করেছিল এগুলো রাষ্ট্রীয়ভাবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনি রিকনসিলিয়েশনের মধ্যে যেতে চান। 3 হচ্ছে রেপারেশন। এই যে ভিকটিমরা, যে গুমের শিকার হয়েছেন যারা, এবং জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এইদের যে ট্রমা, এদের এই ট্রমাগুলো বাংলাদেশের গণমাধ্যমে এখনও কি প্রপারলি আছে? নাই তো। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি, এই যে গুম কমিশন বলেছে তারা 1900 কতটা অভিযোগের নিষ্পত্তি করেছেন, কিন্তু প্রকৃত গুমের সংখ্যা 4000 থেকে 6000। কতজন মানুষ ফেরত এসেছে? এরপরে হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম ট্রানজিশনাল জাস্টিসের। যে প্রতিষ্ঠানগুলো, যে বাহিনীগুলো এই অপরাধগুলো করেছে সেগুলো রিফর্ম করতে হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ গুমের। আলোচনা উঠলো র্যাবকে ব্যান করে দেওয়া হবে। ব্যান্ডও হয়নি, তার রিফর্মও হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। ডিবি, সিটিটিসি, ডিজিএফআই প্রত্যেকের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের ব্যাপারে যে নেসেসারি রিফর্ম দরকার তা তো কিছুই করা হয়নি। তার মানে কি, এগুলো যদি থেকে যায় একইভাবে আগামীতে এই অপরাধের পুনরাবৃত্তি হওয়া সমূহ আশঙ্কা সবসময় থেকে যাবে। ইতিমধ্যেই এই নতুন বাংলাদেশে আবারও একটা গুমের ঘটনা ঘটেছে, যেটা কোস্ট গার্ড করেছে খুলনায় অথবা বরিশালে। তাহলে কি হচ্ছে, যে গুমের জন্য যে আইনটা করা হচ্ছিল সেটাকে আপনারা ল্যাপস করে দিলেন।
তার মানে কি আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই আইনগুলো না করার অর্থ হচ্ছে যে এই গুমের কালচার একদিন আবার ফেরত আসবে। আজকে আপনি ক্ষমতায় আছেন, মনে করছেন আমাকে তো আর ধরতে পারবে না। আপনি যে আজকে আছেন ক্ষমতায়, কালকে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দলে আছে, কেউই তো পার্লামেন্টে নাও থাকতে পারে। সেদিন হয়তো এমন এক শক্তি থাকবে ক্ষমতায়, সেদিন আপনাদেরকে আবারও একই পদ্ধতিতে গুম করা হবে। তাহলে সেই দিনের জন্য আপনারা কেন প্রস্তুতি নিচ্ছেন না? কিসের সাথে আপনারা আপোষ করছেন আমরা তো বুঝতে পারছি না। এই আকাঙ্ক্ষা থেকেই তো তরুণেরা, আবু সাইদরা এরকম বুক পেতে গুলিটা গ্রহণ করেছিল। তারা তো কোনো কিছুর ভয় পায়নি, গুলিকেও ভয় পায়নি, প্রতিবেশী রাষ্ট্র সেনাবাহিনী নিয়ে আসবে সেটা ভয় পায়নি, এপিসিকে ভয় পায়নি, ড্রোনকে ভয় পায়নি, হেলিকপ্টারকে ভয় পায়নি। যে তরুণেরা আপনাদেরকে মুক্ত করার জন্য জীবন দিল, তাদের আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করে আপনার অর্জনটা কি আপনারা কি বুঝতে পারছেন না? অবশ্যই এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। এইরকম বিপ্লব, এরকম গণ অভ্যুত্থান শতাব্দীতে কয়টা ঘটে? দুনিয়াতেই বা কয়টা ঘটে? আমরা তো সৌভাগ্যবান, এটা এই শতাব্দীতে আমাদের জেনারেশন করে দেখিয়েছে এবং বাংলাদেশ সেই অনন্য গৌরবের অধিকারী। এই ডকুমেন্টেশনের ব্যাপারে জাতিসংঘের যে রিপোর্ট, এইটা আমাদেরকে যতটা হেল্প করেছে দুনিয়ার কাছে, এই তাদের যে পেছনের অপরাধগুলোকে এত অকাট্যভাবে তুলে ধরেছে, এটার নিউট্রালিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না, এটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না। এত বড় ডকুমেন্ট থাকার পরেও আমাদের কেন তাদের দল হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অথবা বাকি যে ব্যবস্থাগুলো গ্রহণ করার দরকার সেগুলো আমাদের গ্রহণ করতে বাধাটা কোথায়? 5 নম্বর শর্তটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের, যে এইটা স্মৃতি সংরক্ষণ করতে হবে। এই যে জুলাই জাদুঘর, কেন কিসের বাধা জানি না, এটা ওপেন তো করতে হবে, অবিলম্বে ওপেন করতে হবে, এটা আমরা দাবি করছি আজকে এখান থেকে। এই যে গণহত্যার স্মৃতি, অপরাধের যে স্টোরি যেগুলো আমরা বললাম, সেগুলো প্রত্যেকটা জাদুঘরে জীবন্ত করে রাখা, ইতিহাসে, কবিতায়, গল্পে, উপন্যাসে, ফিল্মে, ডকুমেন্টারিতে, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র এইটাকে সংরক্ষণ করতে হবে চিরদিনের জন্য, যে আগামী 100 বছরেও কেউ যেন কখনো এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করার দুঃসাহস আমার জনগণের উপরে না দেখায়। এই ট্রানজিশনাল জাস্টিসের এই যে 5টা ক্রাইটেরিয়ার কথা বললাম, এগুলো ফুলফিল করার পরে যারা এই সমস্ত এখন সিনিয়র সাংবাদিক সেজে নানান টকশোতে গিয়ে এই গণহত্যাকারীদের পক্ষে বয়ান উৎপাদন করার চেষ্টা করে, তাদেরকে এগুলোর আলোকে জবাব দিতে হবে। এবং এদেরকে কেন মিডিয়াতে ডাকা হয় আমরা জানি না। এদের কোনো ন্যূনতম স্কোপ থাকা উচিত নয় জুলাই উত্তর বাংলাদেশে। যারা ন্যারেটিভ উৎপাদন করেছে মানুষকে মারার পক্ষে, আপনারা দেখবেন রুয়ান্ডাতে যখন ICTR বলে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা, সেখানে হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে যে গণহত্যার যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু রেডিওর একজন সাংবাদিকেরও সাজা হয়েছিল। কারণ তার অপরাধ ছিল সে রেডিওতে প্রচারণা চালাতো যে তুৎসি যারা সংখ্যালঘু গোষ্ঠী, তাদেরকে সে তেলাপোকা বলতো। এই যে ককরোচ পার্টি ভারতে ককরোচ, ইনিএনজি বলা হতো ওদের ভাষায়। তাহলে ককরোচ হিসাবে ওদের পরিচয় করাতো, যাতে করে ওদেরকে মারাটা বৈধ হয়। তার মানে হত্যাকাণ্ডকে বৈধ করার ন্যারেটিভ উৎপাদন করেছিল সে, তার জন্য তার শাস্তি হয়েছিল, বিচার হয়েছিল। বাংলাদেশে কত সাংবাদিক আছে যারা এই ন্যারেটিভ উৎপাদন করেছিল, ছাত্রদেরকে জঙ্গি বলেছিল, রাজাকার বলেছিল, তাদেরকে সন্ত্রাসী বলেছিল, বয়ান উৎপাদন করে নাই? তাদেরকে প্রপারলি ICTতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের মুখোমুখি করা উচিত, গণহত্যার ন্যারেটিভ তৈরি করার দায়ে। তাদের বিরুদ্ধে মার্ডার কেসে আটকে রাখাটা যুক্তিসঙ্গত না। আপনি যেভাবে কিছু সাংবাদিক অ্যারেস্টেড আছে, আজকে সমালোচনা হয় সাংবাদিকদের বিরুদ্ধে আটকে রাখছেন, তাদের বিচার হচ্ছে না, চার্জ হচ্ছে না। আমি মনে করি তাদের বিরুদ্ধে মামলা যেটা হওয়া উচিত সেটা এখনো হয়নি। তারা গণহত্যার সম্মতি উৎপাদন, গণহত্যার ন্যারেটিভ তৈরি, গণহত্যার উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত তাদের এই সমস্ত কয়েকজন যারা আছে, বিশেষ করে যারা শীর্ষস্থানীয় এই কাজের জন্য, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত। এবং আজকেও যারা পেছনের গণহত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করবে, তাদেরকে সকল গণমাধ্যম থেকে বয়কট করা উচিত। তাদের কোনো স্পেস থাকা উচিত না। গণহত্যাকে গ্লোরিফাই, জাস্টিফাই করার জন্য যারা দাঁড়াবে এই বাংলাদেশে, তাদের কোনো স্পেস বাংলাদেশে থাকতে পারবে না, থাকা উচিত নয়। আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে এক মহাকাব্যিক এক গণ অভ্যুত্থান, এক বিপ্লব, এটা তো একটা পরিপূর্ণ বিপ্লব। শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, নারী, বৃদ্ধ, শিশু, শ্রমজীবী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, পুলিশ, তাদের সদস্যরা, তাদের সন্তানেরা, পরিবারের সদস্যরা সবাই তো এসে নেমেছিল।
এক মহাকাব্যিক বিপ্লব, অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে এই জাতির জন্য। এই সুযোগ আমরা হেলায় হারাতে দেব না। এর জন্য যত চাপ তৈরি করা দরকার সরকারের উপরে, আমরা সেই চাপ তৈরি অব্যাহত রাখব ইনশাল্লাহ। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে মহান লক্ষ্য অর্জনের জন্য আমরা জীবন দিয়েছিলাম, আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল, আবু সাইদ, মুগ্ধ, রিয়াগব, জাবির, ইব্রাহিম, আনাস, আসহাবুল ইয়ামিন, কত নাম। এই প্রত্যেকটি মানুষের আত্মত্যাগকে সামনে রেখে এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে কোনো অবস্থায় আমরা ব্যর্থ হতে দেব না, ইনশাল্লাহ ব্যর্থ হতে আমরা দেবও না বাংলাদেশে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।